নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 4 থেকে দুটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের আজকের আলোচনার দুটি প্রশ্ন হলো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং ইতিহাস বইয়ের 7টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি। তোমাদের নবম শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে। তোমরা নবম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি। তাহলে আজকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং, নোটস, সাজেশন সব কিছুই পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। তোমরা প্রথমে প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমাদের আজকে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের চ্যাপ্টার 4 থেকে। অবশ্যই তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এসে থাকে, তোমরা ভালো করে তৈরি করবে। তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে। আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রধান প্রবক্তা হলেন কার্ল মার্কস ও তার অন্তরঙ্গ বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস। আদি সমাজতন্ত্রীগণরা সমাজ পরিবর্তনের জন্য যে পথ দেখিয়েছিলেন তা ব্যর্থ হলে কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের দিককে জনপ্রিয় করে তোলেন। তোমরা প্রথমে ভূমিকা বা সূচনা লিখে এভাবে লিখবে। এরপরে তোমরা পয়েন্ট করবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের মূল কথা। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের মূল দিকগুলি হল হাইফেন। 1 নম্বর পয়েন্ট, সর্বহারার একনায়কতন্ত্র। বৈজ্ঞানিক সমাজতন্ত্রীদের মতে প্রাগৈতিহাসিক যুগ থেকে যে শ্রেণী সংগ্রাম চলে আসছে তা আধুনিক যুগের এই সংগ্রামে বিশ্বের সব মেহনতি মানুষ সংঘবদ্ধ হয়ে পুঁজিপতিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই সংগ্রামে শ্রমিক শ্রেণীর জয় হবেই এবং তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে। এইভাবে গড়ে উঠবে এক শ্রেণীহীন সমাজ, যেখানে কোনো অত্যাচার ও শোষণ থাকবে না। এরপরে তোমরা 2 নম্বর পয়েন্ট করবে প্রাকৃতিক সম্পদে সকলের সমান অধিকার। বৈজ্ঞানিক সমাজতন্ত্রী গণের মতে প্রাকৃতিক উপাদান যেমন জমি, জল, জঙ্গল প্রভৃতি সব কোনো ব্যক্তির সৃষ্টি নয়, বরং এর মালিক সবাই। অর্থাৎ এইসব প্রকৃতিগত সম্পদে সকলের সমানাধিকার রয়েছে। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে 3 নম্বর, সম্পদ বন্টনে সাম্য প্রতিষ্ঠা। মার্কসের মতে সকল প্রকার সম্পদ একমাত্র শ্রমের দ্বারাই পাওয়া যায়, কিন্তু পুঁজিপতি বা মালিক শ্রেণী সমস্ত সম্পদ কুক্ষিগত করে। একমাত্র সম্পদ বন্টনে সাম্য প্রতিষ্ঠিত হলেই মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যে বৈষম্য দূর হবে। এরপর তোমাদের 4 নম্বর পয়েন্ট, উৎপাদন ব্যবস্থায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ। বৈজ্ঞানিক সমাজতন্ত্রীদের মতে উৎপাদন ব্যবস্থায় ব্যক্তি মালিকানার অবসান ঘটিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এর ফলে সমাজে পুঁজিপতিদের প্রভাব খর্ব হবে। তোমাদের প্রথম কোশ্চিন অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে লেখো, এই পর্যন্ত তোমাদের উত্তর। এরপর তোমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা। তোমরা এই প্রশ্নটির উত্তরটি দেখে নাও। তোমাদের 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো শিল্প বিপ্লবে নারীদের অবস্থা। এটিও তোমাদের চ্যাপ্টার 4 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন। প্রথমে তোমরা সূচনা লিখে পয়েন্ট করবে। ইউরোপে শিল্প বিপ্লব শুরু হওয়ার পূর্বে সমাজের নারীদের প্রধান কাজ ছিল
গৃহস্থালির কাজকর্ম সম্পন্ন করা। তবে কৃষি উৎপাদনের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কিছুটা লক্ষ্য করা যায়, কিন্তু শিল্প বিপ্লবের ফলে নারীরা পুরুষের পাশাপাশি শিল্প কারখানায় অংশগ্রহণ করে। তোমরা প্রথমে ভূমিকা বা সূচনা লিখে এভাবেই লিখবে। এরপর তোমাদের 1 নম্বর পয়েন্ট রয়েছে শিল্পাঞ্চলে আগমন। শিল্প বিপ্লবের ফলে গ্রামাঞ্চল থেকে বহু পুরুষ শহরের কলকারখানাগুলিতে নগদ বেতনের বিনিময়ে কাজ করতে শহরে পাড়ি দেয়। এই অবস্থায় পুরুষদের সঙ্গে নারীরাও এসে শিল্পের কাজে যুক্ত হয়ে পড়ে। এরপর তোমাদের 2 নম্বর পয়েন্ট শ্রমিক হিসাবে নিয়োগ। গ্রামাঞ্চল থেকে আসা শ্রমিকদের বেতন খুবই সামান্য ছিল, তাই পরিবারের ভরণ পোষণ করা পুরুষদের পক্ষে কষ্টসাধ্য হওয়ায় নারীরা শিল্প কারখানাতে শ্রমিক হিসাবে অংশগ্রহণ করেছিল। এরপর তোমাদের 3 নম্বর পয়েন্ট দুর্দশা। প্রথম দিকে নারীরা আর্থিক চাহিদার কারণে কাপড় কল, কয়লা খনি এবং দোকানে কাজ করলে এদের জীবনে কিছুটা উন্নতি হলেও শিল্প কারখানায় অংশগ্রহণ করার ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এরা পুরুষের মতো সমান কাজ করলেও তুলনায় অনেক কম বেতন পেত এবং একই সঙ্গে গৃহস্থালির কাজও সামলাতে হতো। এরপর তোমাদের 4 নম্বর পয়েন্ট পারিবারিক সমস্যা। যেহেতু পরিবারে পুরুষ ও নারীরা কলকারখানায় কাজ করত, সেহেতু পরিবারের সন্তানদের পরিচর্যার অবহেলা হতো। এর ফলে নারীদের শ্রমিক জীবনে নানা অসুবিধার সৃষ্টি হতো। এরপরে তোমরা সবার শেষে মূল্যায়ন লিখে পয়েন্ট করবে। পরিশেষে বলা যায় যে নারীরা পুরুষদের তুলনায় বেতন কম পেত ঠিকই, কিন্তু তারা কোনো আন্দোলনের পথে পা বাড়ায়নি। ফলে ধীরে ধীরে নারীরা মালিকের কাছে ও চোখে ভালো হয়ে ওঠে এবং শিল্পক্ষেত্রে ধীরে ধীরে নারীদের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তাহলে আজ তোমাদের চ্যাপ্টার 4 থেকে 2টি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের প্রশ্নের উত্তরগুলি কেমন লাগলো। তোমাদের আমি আগের ভিডিওগুলিতে গুরুত্বপূর্ণ 8 মার্কের ও 4 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি। তোমরা এখন থেকেই প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে মুখস্থ করে খাতায় লেখা অভ্যাস করো। দেখবে যে প্রশ্নের উত্তরগুলো আমি তুলে ধরেছি বা তোমাদের যে আমি সাজেশান দিয়েছি ওইগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে তোমরা এবং পরীক্ষায় ভালো নাম্বারও পাবে। আজকে তাহলে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার নেক্সট ভিডিও 2-1 দিনের মধ্যে আপলোড করছি।